হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে হাজির করতে চলেছি ক্লাস 10-এর গোলকের চতুর্থ পার্ট নিয়ে। এর আগে তিনটি ভিডিওতে করেছি। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই সেটা দেখে নিও, তাহলে তোমাদের এই চতুর্থ পার্টের গোলক সম্পর্কে বুঝতে কোনো অসুবিধে হবে না। পেজ নাম্বার 130, কোষে দেখি 12, 11 থেকে 14 নম্বর এই চারটে অঙ্ক তোমাদের এই ভিডিও মাধ্যমে উপস্থাপন করব। অবশ্যই তোমরা মন দিয়ে শুনবে। মন দিয়ে শুনলে অবশ্যই তোমাদের পরীক্ষা পারপাসে খুব উপকার হবে বলে আমি মনে করি। তবে এই চ্যানেলে যারা প্রথম নতুন এসেছো অবশ্যই তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আগে গিয়ে এই ভিডিওটা পৌঁছতে পারে। আসা যাক 11 নম্বর অঙ্কটা। দেখো, বই খোলো 184 পেজ। একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। এটা বেশি ইন্টারেস্টিং ব্যাপার। দেখো, দুটি ফাঁপা গোলক বলেছে। দেখো, দুটি গোলক, একটা গোলক, একটা গোলক। প্রথম গোলকের ব্যাস বলেছে 21 সেমি, তাহলে এই গোলকের ব্যাস বলেছে 21 সেমি। এই গোলকের ব্যাস বলেছে কত? 17.5 সেমি। এবার দেখো, এটা কিন্তু ফাঁপা গোলক, এখানে কোনো পদার্থ নেই মাঝখানে। যা কিছু পদার্থ আছে বা উপাদান আছে এই ধারকে কেন্দ্র করে বুঝতে হবে। এই ফাঁপা গোলকের আয়তন, এখানে যে পাত আছে, জেনারেলি আমরা কি হয় আয়তনের মাধ্যমে পাতের পরিমাণটা নির্ণয় করি, অর্থাৎ পাতটা আছে। দেখো এখানে কি বলেছে, ধাতুর পাত লেগেছে, চারপাশটা কতটা পাত লেগেছে। এর জন্য আমরা কি বার করতে হবে? অবশ্যই কি হয়, একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। কেননা কতটা পাত লেগেছে, পাত মানে কোনটা? এইটুকু। আচ্ছা, ফাঁপা গোলকের পাত নির্ণয় করতে গেলে আমাদের জেনারেলি কি করি? জেনারেলি কি হয়, তুমি বলতে পারো তাহলে তো ঘনফলের মাধ্যমে নির্ণয় করব বা আয়তনের মাধ্যমে নির্ণয় করব। কিন্তু সেক্ষেত্রে কি হয়, অন্তর ব্যাসার্ধ এবং বহির ব্যাসার্ধের পরিমাণ আমাদের জানতে হবে, সেখানে কিন্তু এখানে নেই। তাহলে কি হবে? তাহলে এই পাতটা যতটা জায়গা জুড়ে আছে, সেটাই সেই পাতের ক্ষেত্রফল। সেই পাতের ক্ষেত্রফলটা বার করতে পারলেই পাতের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে নির্ণয় করব কি, যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, কেননা এখানে কোনো পাত্র নেই, এখানে কিন্তু ধাতু পাত নেই, এখানে কোনো পদার্থ নেই। যার ফলে কি হবে, প্রথম গোলকের ক্ষেত্রে কি হবে, দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাস বলেছে কত? 21 সেমি। তাহলে অতএব প্রথম গোলকের ব্যাসার্ধ সমান 21/2 সেমি। দ্বিতীয় গোলকের ব্যাস কত বলেছে? 17.5 সেমি। তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে? 17.5/2 সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রে বলে সূত্র কি জানি? 4πr²। তাহলে সেই হিসাবে কি হবে, কি লিখবো?
প্রথম গোলকের বক্রতলে ক্ষেত্রফল কি হবে 4 পাই r স্কয়ার। r স্কয়ার মানে কি 21/2 গুণ 21/2, এটা হচ্ছে বর্গ সেমি। এখন ক্যালকুলেশন করব না, দেখি পরের দিকে এটা কম কাটাকুটি ব্যাপার আছে কিনা, না হলে বলবো পরে। দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই ইন্টু 17.5/2 ইন্টু 17.5/2 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে প্রথম পাত্রে প্রথম গোলক থেকে প্রথম গোলকের জন্য পাত লেগেছে এত বর্গ সেমি, দ্বিতীয় গোলকের জন্য পাত লেগেছে এত বর্গ সেমি। দুটি গোলক মিলিয়ে যে পরিমাণ পাতলে তাদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব প্রথম গোলক ও দ্বিতীয় গোলকের ধাতুর পাতের অনুপাত কত হবে? তাহলে 4 পাই ইন্টু 21/2 ইন্টু 21/2 ইস্টু 4 পাই ইন্টু 17.5/2 ইন্টু 17.5/2। দেখো এখানে কিন্তু 4 পাই কেটে গেলে থাকে কি 21/2 গুণ 21/2 ইস্টু 17.5/2 ইন্টু 17.5/2। দেখো এটাকে কিভাবে ক্যালকুলেশন করছি, বোথ সাইড এখানে 2 2, এখানে 2 দিয়ে কেটে গেল, তাহলে থাকে কি 21 ইন্টু 21 ইস্টু 17.5 ইন্টু 17.5। তাহলে এখানে কি করব, এইটাকে ভেঙে নিই 10 করে দিই। তাহলে কি করব, দেখো 21 ইন্টু 21 ইস্টু 175 10 ইন্টু 175 10। দেখো তাহলে এখানে 10 10 আছে, এখানে কি করব, এখানে তাহলে এখানে গুণ করে দিই। এখানে গুণ করলে তোমার ক্যালকুলেশন বেরোবে এখানে 10.5, এখানে 10.5, এখানে কি পয়েন্ট করলে কি ঠিক হবে? হ্যাঁ, ধরো এখানে যদি আমি এইভাবে করি, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি 5:2/5। তাহলে কিভাবে করি, তাহলে এটার সঙ্গে এটা গুণ করি 25:25, এটা তাহলে কি করা হয় 2/5 করা 25:, তাহলে এখানে যদি 1 থাকে তাহলে আমরা কি করি, এখানে দুদিকে সমান করে দিই, এখানে 5 করি, এখানে 5 করি, তাহলে 5/5/2/25। তাহলে এইভাবে আমরা করে থাকি। তাহলে এখানে আমরা কি করব, দেখো ইস্টি বার করতে গেলে আমাদের দরকার নেই, পয়েন্ট আমার বার করার দরকার নেই। আমাদের ক্যালকুলেশন সহজ করার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমি কি করছি। তাহলে এখানকার যদি এখানে 3 দিয়ে যদি কাটি, 3 5 15, 17.5, তো 17.5/2, তাহলে 3 7 7 7 দুগুণে 14 500। দেখো এখানে যদি 7 দিয়ে গেলে 7 দুগুণে 14 35। তাহলে এখানে আমি যদি কাটি 3 দিয়ে কাটি, তাহলে এখানে 3 দিয়ে যদি কাটি, এখানে 7 দুগুণে 14 আর 7 25 175। তাহলে এইভাবে এটা কাটবে 2.5। দেখো তাহলে এখানে কত হচ্ছে 9:2.5 ইন্টু 2.5। তাহলে এখানে কি পাবো 9:25/10।
তাহলে 25-10 তোমাদের জন্য আমি একদম ডাইরেক্ট ভেঙে ভেঙে করাচ্ছি। 9:, তাহলে এখানে কত হচ্ছে 5/2, এখানে কত হচ্ছে 5/2, তাই 9:25/4। তাহলে কি হবে, তাহলে এখানে কি হবে 36:25। এটা আনসার। এই ক্যালকুলেশনটা কিন্তু মেন, অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। এখানে আমরা কি করলাম, যে এখানে 2 সব চলে গেল, এখানে আমরা কাটাকুটি করে এই জায়গাটা আনছি, এখানে কেটে দিলাম। তাহলে হচ্ছে উপরে কত 25/4 আছে, এখানে তখন কি হবে 36:25। এখানে ক্রসন করলাম 36:25, এটা হচ্ছে আনসার। এবার চলে এসো, আশা করছি তোমরা বুঝে গেছো। এবার চলে এসো 12 দাগে। 12 দাগে দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এবং ভেরি চিন্তামূলক অঙ্ক। এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু দেওয়া নেই, জাস্ট তথ্যে ভরা আছে। তাহলে কিভাবে ক্যালকুলেশন করব? দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত কত? এটা আঁকা যাক। আঁকলে তাহলে তোমরা বুঝতে পারবে। একটা ধাতব গোলকের উপরিতল, তাহলে একটা ধাতব গোলক আঁকি। দেখো, এই গোলক আঁকছি, গোলক আঁকছি। তাহলে গোলকের কেন্দ্র এটা, তাহলে এটা ধাতব গোলক। এইবার বলেছে উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো। উপরিতল মানে কি? ধরো এই অংশটা কেটে নেওয়া হচ্ছে, এই অংশটা কাটে, তাহলে এটার নাম দিচ্ছি কি কাটা অংশ। কাটা অংশ, এটার নাম কি হবে অবশিষ্ট অংশ। অবশিষ্টাংশ, এটা কি অবশিষ্টাংশ। এবার আমার বলেছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলক মানে এইটা, কাটা অংশ মানে হচ্ছে নতুন গোলক, এটা হচ্ছে নতুন। ভালো করে বোঝো, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক আগে মানে অর্ধেক। আগের গোলক মানে কি? এই পুরো গোলকটা, এই পুরো গোলকের অর্ধেক হচ্ছে কাটা অংশ। তাহলে কাটা অংশ বা নতুন অংশ, তাহলে নতুন অংশের ক্ষেত্রফল, তাহলে বর্গ এই এর যা বেরোচ্ছে, এর সঙ্গে যে গোলকটা পাচ্ছি, এই অংশের যে গোলকটা আমরা পাচ্ছি তার ব্যাসার্ধ কত জানি না, ধরে নিলাম বড় হাতের আর, ধরে নিলাম বড় হাতের আর। আর আগের গোলক মানে এই ছোট, এই যে বড় গোলক, এই বড় গোলকের তাহলে যেটা অরিজিনাল গোলক তার ব্যাসার্ধ ধরছি কত, ছোট হাতে আর একক। বোঝা গেল? এখানে কিন্তু বুঝতে হবে অরিজিনাল গোলক, এটা অরিজিনাল গোলক, এই অংশ কেটে নেওয়া হচ্ছে, সেই কাটা অংশ বা নতুন গোলকের কি মানে ব্যাসার্ধ কি ধরছে আর একক। আর অরিজিনাল গোলকের ব্যাসার্ধ দিক কি ধরছি আর একক। তাহলে লিখবো কি, যে ধরি কাটা অংশ বা নতুন গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক, এবং আগের গোলক বা মূল গোলকের ব্যাসার্ধ সমান সমান ছোট হাতের আর একক। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল কি জানি, 4πr²। তাহলে কি বলেছে, কাটা অংশে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4π বড় হাতে r²। তাহলে আগের গোলকের অর্ধেক বলেছে, তাহলে
মূল গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কি 4 পাই ছোট হাতের r স্কয়ার, তার অর্ধেক হচ্ছে এর বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখব? প্রশ্নানুসারে 4 পাই r স্কয়ার সমান সমান হাফ ইন্টু 4 পাই ছোট হাতের r স্কয়ার। বোঝানো গেল? এখানে কিন্তু বুঝতে হবে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি বলেছে? আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আগের গোলকের বক্রতল কোথায়? এইটা, তার অর্ধেক হচ্ছে এইটা। দেখো দুদিকে 4 পাই কিন্তু কেটে গেল, আর 2 দুগুণে 4 থেকে গেল। তাহলে কি থাকছে? এখানে থাকছে বা 2r স্কয়ার সমান সমান বড় হাতে r স্কয়ার, বা r স্কয়ার সমান সমান r স্কয়ার বাই 2, বা ছোট হাতে r সমান সমান রুট ওভার r স্কয়ার বাই 2। তাহলে এই রুট থেকে r স্কয়ার বের করে একটা r থাকে, আর এখানে রুট 2 থাকে। বোঝানো গেল? এখানে ছোট হাতে রুট থাকে। তাহলে ছোট হাতে r মানে কার ধরেছিলাম? মূল গোলকের ব্যাসার্ধ ধরা হয়েছে। সেই মূল গোলকের ব্যাসার্ধ কত রয়েছে? r বাই রুট 2। এইবার তারপরে অংশ চলে এসো, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কাটা অংশের আয়তন কত? r। তাহলে কেটে নেওয়া অংশের গোলকের ব্যাসার্ধ কত? r, বড় হাতে r, আর মূল গোলকের ব্যাসার্ধ r। মূল গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে? এইটা। তাহলে বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন কত? তাহলে অবশিষ্ট নতুন গোলক কোনটা? তাহলে কেটে নেওয়া থেকে তাহলে মূল গোলকের আয়তনটা কত হবে? 4/3 পাই r কিউব। তাহলে মূল গোলকের আয়তনটা কত? এটা তো r একক। তাহলে মূল গোলকের ব্যাসার্ধ পেয়ে গেছি r বাই রুট 2, তার আয়তনটা কত? তাহলে লিখতে হবে মূল গোলক আমাকে মূল গোলকের কথা বলেছে, হয়ে গেল। হ্যাঁ, কেটে নেওয়া অংশ অবশ্যই নতুন গোলকে। তাহলে মূল গোলক বা কেটে নেওয়া অংশের গোলকের আয়তন কত হবে? 4/3 পাই r কিউব। আর কত? ছোট হাতে r কিউব। এই দেখ r বলেছে, r কিউব বলেছে, তাহলে ইন্টু r বাই রুট 2 হোল কিউব। বোঝানো গেল? রুট 2, তাহলে 4/3 পাই r কিউব। আরটা কি? ছোট হাতে r কিউব। মূল গোলকের ব্যাসার্ধ r, আর এর জায়গায় মান পেয়েছে r বাই রুট 2। তাহলে এটাকে ডিডিউস করতে পারি, 4/3 পাই, এখানে কি লিখবো? r কিউব বাই রুট 2 3বার গুণ আছে। রুট 2 3বার গুণ করলে কত হয়? দেখো, এই রুট 2 থেকে একটা 2 পাবো, আর এখান থেকে 2 রুট 2 পাবো। তাহলে কি পাবো? এখান থেকে 2 রুট 2। বোঝানো গেল? 2 রুট 2 ঘন একক। এটা হচ্ছে মূল গোলক বা কেটে নেওয়া অংশের গোলকের আয়তনটা হচ্ছে এইটা পেয়ে গেলাম। আমার কি চেয়েছে? অবশিষ্ট নতুন গোলকের আয়তন কত? অবশিষ্ট নতুন গোলক। তাহলে মূল গোলকের আয়তনটা পেয়ে গেছি, এইটা মূল গোলকের আয়তনটা পেয়ে গেছি। তাহলে কেটে নেওয়া গোলকের আয়তন কত হবে? কেটে নেওয়া গোলক তো কত? r। তাহলে কাটা অংশ বা মূল গোলকের সঙ্গে যদি এই মূল গোলকের সঙ্গে কাটা নেওয়া অংশ যদি বাদ দিই, সেটাই হবে অবশিষ্ট নতুন গোলক। তাহলে এখন আমরা কি বার করব? কাটা অংশ, না মূল গোলক বা কেটে নেওয়া অংশ না, তো মূল গোলক বা আগের গোলকের মূল গোলক বা আগের গোলকের আয়তন এইটা। এবারে কাটা অংশ বা নতুন গোলকের
কাটা অংশ বা নতুন গোলকের, হ্যাঁ, কাটা অংশ বা নতুন গোলকের আয়তন সেটা কত? 4/3 পাই, এর ব্যাসার্ধ কত আর? 4/3 পাই আর কিউ ঘন একক। এইবার কিন্তু বলেছে দেখো যে অবশিষ্ট নতুন গোলকের আয়তন। অবশিষ্ট মানে কি? মূল গোলক থেকে কাটা অংশ বাদ দিলে অবশিষ্ট হচ্ছে, তাহলে লিখতে হবে অতএব অবশিষ্ট নতুন গোলকের আয়তন, ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, অবশিষ্ট নতুন গোলকের আয়তন সমান সমান, তাহলে মূল গোলকের আয়তন কত বেরিয়েছে? মূল গোলকের আয়তন কত বেরিয়েছে? এটা গোলালে হবে না, ভালো করে বোঝো। 4/3 পাই আর কিউ বাই 2√2 মাইনাস, এইবার হচ্ছে কেটে নেওয়া অংশের গোলকের আয়তন কত? তাহলে কেটে নেওয়া অংশের গোলকের আয়তন কত হচ্ছে? 4/3 পাই আর কিউ, এইটা বেরোচ্ছে। তাহলে বোঝা গেল যে অবশিষ্ট নতুন গোলক বলবো যায় মূল গোলকের সঙ্গে কাটা অংশ বাদ দিলে অবশিষ্ট নতুন গোলক হচ্ছে, সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা করলে কি হবে? 4/3 পাই আর কিউ দুদিকে কমন যাচ্ছে। দেখো 4/3 পাই আর কিউ আর 4/3 পাই আর কিউ, এটা যদি কমন নিই, দেখো 4/3 পাই আর কিউ, সেটাকে কমন যদি নিই তাহলে 1 বাই, এখান থেকে পাবো 1/2√2 মাইনাস 1, বোঝা গেল? ঘন একক। বোঝাতে পারলাম? এখান থেকে দেখো দুই দিকে 4/3 আর কিউ কমন যাচ্ছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি? 1/2√2 মাইনাস বাকিটুকু 1। আমার চেয়েছে এটা কি? চেয়েছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন অনুপাত কত। তাহলে লিখবো কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু, কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু অবশিষ্ট নতুন গোলকের আয়তন। নতুন গোলকের আয়তন সমান সমান কত? কেটে নেওয়া অংশের আয়তন কত বেরিয়েছে? দেখো কাটা অংশ বা নতুন গোলকের আয়তন কত বেরিয়েছে? 4/3 পাই আর কিউ, ফেললাম 4/3 পাই বড় হাতের আর কিউ ইস্টু দেখো এইবার এইটা, তাহলে অবশিষ্ট নতুন গোলকের আয়তন কত বেরিয়েছে? 4/3 পাই আর কিউ 1/2√2 মাইনাস 1, এটা বেরোলো। বুঝে গেল? তাহলে এইবারে দেখো ইস্টু দুই পাশে 4/3 পাই আর কিউ আর 4/3 পাই আর কিউ কেটে যাচ্ছে, তাহলে এটা কেটে গেলে কি হবে? 1 থাকছে, তাহলে 1:, আর এখানে কি থাকে? 1/2√2 মাইনাস 1, এটা থাকলো। বুঝে গেল? তাহলে দেখো, তাহলে এখানে কি করব? তাহলে 1:, এখানে লসাগু করলে 2√2 লসাগু, তাহলে এখানে কি পাবো? 1 মাইনাস 2√2, 1 মাইনাস 2√2। এখানে যদি 2√2 করি তাহলে এখানে 2√2 যদি টেনে আনি তাহলে 1:1 মাইনাস 2√2 বাই 2√2। দেখো এখানে এটাই আনসার হওয়া উচিত। দেখো যদি ক্যালকুলেশন ভুল থাকে তোমরা একটু দেখে নেবে, আমি একটু আরেকবার রিক্যাপ করার চেষ্টা করছি। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কাটা অংশের আমি আয়তন বা নতুন অংশের গোলকের ব্যাসার্ধ আর একক, আগের গোলক বা মূল গোলকের ব্যাসার্ধ ছোট হাতে আর একক ধরেছি। প্রশ্ন অনুসারে কি বলেছে যে
নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে নতুন গোলক মানে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে 4πr² ইজ আ হাফ ইন্টু 4πr²। তাহলে হচ্ছে এখানে এর কাটাকুটি গেলে কি হয় 4π কেটে গেল, 2 দুগুণে 4, 2πr সমান r সমান r/2, আর ছোট হাতে r সমান r/√2। এইবার বলেছে যে মূল গোলক বা আগের গোলকের আয়তনটা কত। মূল গোলক বা আগের গোলকের আয়তন কত 4/3π, সেটা r এর মান, r বলেন কত r/√2 কিউ, তার 4/3π r/2/2√2 বুঝে না গেল। এইবার বলছে কাটা অংশ বা নতুন গোলকের আয়তন কত। কাটা অংশ বা নতুন গোলকের আয়তন কত 4/3π r/3। আর অবশিষ্ট নতুন গোলকের আয়তন কত, মূল গোলকের আয়তন। অবশিষ্ট গোলকের আয়তনটা কি, মূল গোলকের আমরা এখানে চেয়েছে কি যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত কত। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে 4/3π r³ ঘনের একক। আরেকটা হচ্ছে কি, তাহলে অবশিষ্ট নতুন গোলকের আয়তন, মূল গোলকের আয়তন কত 4/3π, এটা মাইনাস, আর কাটা অংশের গোলকের আয়তন 4/3π r³, এটা করে দিলাম। তা 4/3π r³ কমন গেলে 1/√2 - 1 বোঝা গেল। 4/3 এটা বাদ দিলাম। এবার কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু অবশিষ্ট নতুন গোলকের আয়তন কত 4/3π r³ ইস্টু 4/3π r³ 1/√2। তাহলে এখানে 1 কম গেলে তাহলে 1:1/√2 বাই -1, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস এখানে কি করলে এটা হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট অঙ্কে আসছি, দেখো দেখো 12 অঙ্কটা একটু ক্যালকুলেশনে ভুল ছিল, আমি ভিডিও অফ করে তোমাদের কারেকশন করে দিয়েছি, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে ভিডিও অফ করে তোমাদের এটা আমি কারেকশন করে দিয়েছি। তোমরা এটা ভালো করে টুকে নাও। তোমাদের এই চিত্রটা তোমাদের ভালো করে বুঝতে হবে। এটা কাটা অংশ, এটা মূল অংশ, মূল গোলক থেকে যখন কাটা অংশ বাদ দিচ্ছি তখন সেটা নতুন গোলকে পরিণত হলো, এবং তাদের সূত্র প্রয়োগ করে আমি এই উত্তরে পৌঁছেছি। তখন আমার একটু ক্যালকুলেশনে সামান্য ভুল ছিল, সেই জন্য আমি ভিডিওটা লেন্দি যাতে না হয় তাই জন্য আমি ভিডিও অফ করে তোমাদের সামনে মূল জায়গাটা, মূল অঙ্কটা করেছি। এই অঙ্কটা ভালো করে বোঝো, অঙ্কটা এইভাবে করতে হবে এই জায়গাটা। এবার নেক্সট অঙ্কে চলো, নেক্সট অঙ্কে চলো। দেখো 13 দাগের অঙ্কটা তোমরা দেখো, বইটা দেখো 13 দাগে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের অক্ষটির বক্রতল 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলটি গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল কত। তাহলে 14 সেমি ব্যাসার্ধের একটি ভূগোলকটা কিরকম, এবার দেখো 13 দাগে একটা ভূগোলক আঁকি। এটা হচ্ছে ভূগোলক। এই ভূগোলকের 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা 14 সেমি। এইবার বলেছে ভূগোলকের বক্রতলে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আঁকা হয়েছে বক্রতলে, বক্রতল ওপরটা। তাহলে বক্রতলে কি হচ্ছে, দুটি ছিদ্র আঁকা হয়েছে। ধরো এইটা দুটি ছিদ্র, এ একটা ছিদ্র, এ একটা ছিদ্র, বোঝা গেল। তাহলে এ একটা ছিদ্র আর এই একটা ছিদ্র, দুটো বৃত্তাকার ছিদ্র যাদের হচ্ছে 0.7 সেমি ব্যাসার্ধ। এটা হচ্ছে 0.7, এটা হচ্ছে 0.7। তাহলে ভূগোলকের ক্ষেত্রফলটা কি, তাহলে লিখব ভূগোলকের
বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই 14 মানে 8 স্কয়ার মানে 14 স্কয়ার বর্গ সেমি। বোঝানো গেল? এইবারে দেখো দুটি, তাহলে আগে একটি বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল কি পাই 8 স্কয়ার, তাহলে একটি বৃত্তাকার গর্তের ক্ষেত্রফল সমান সমান কত পাই, আর মানে কত 0.7 স্কয়ার বর্গ সেমি। তাহলে দুটি বৃত্তাকার গর্ত আছে, তাদের ক্ষেত্রফল কত 2 পাই ইন্টু 0.7 স্কয়ার বর্গ সেমি। বুঝে গেল? তাহলে বলেছে যে ভূগোলকে অংশের ধাতবপাত কত, তা দুটো বৃত্তাকার ক্ষেত্রটা বাদ দিলে বাকি ধাতবপাত পেয়ে যাচ্ছি। তার মানে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা ধাতবপাত পেয়ে যাব। তাহলে লিখব অতএব ধাতব পাত্রের ক্ষেত্রফল সমান সমান কি হচ্ছে 4 পাই 14 স্কয়ার মাইনাস 2 পাই 0.7 স্কয়ার। তাহলে এইবার দেখো দুটো বিয়োগ করব, তাহলে 2 পাই কমন যাচ্ছে, 2 পাই কমন গেলে এখানে কি পাবো 2 ইন্টু 14 স্কয়ার মাইনাস, দেখো এখানে কি পাবো 0.7 স্কয়ার পেলাম। তাহলে কি পাচ্ছি 2 ইন্টু এটা 22 করি, এখানে কি পাচ্ছি এখানে 2 ইন্টু 14 গুণ করলে কত হয় 196 মাইনাস দুটো 7 গুণ করলে কত হয় 0.49 মানে 0.49। বুঝে গেল? দুটো পরে 0.49। এইবারে দেখো 0.7 সেমি বলেছে, 14.14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এও ব্যাসার্ধ বিশিষ্ট সমান, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 2 গুণ 22 এখানে বিয়োগ করলে কত হয় 2 দুগুণে 6 দুগুণে 12 19 দুগুণে 8 39 বিয়োগ 0.49। তাহলে 2 ইন্টু 22 ইন্টু বিয়োগ করলে কত হয় 9 কত 10 হাতে থাকে 5 5 10 হাতে থাকে 1 391.51, জাস্ট বিয়োগ করে দিলাম 391.51। এটা 7 দিয়ে করা যায় কি দেখি, 5 7 35 41, 5 7 35 6 65 7 63, হ্যাঁ কাটা যাচ্ছে। তাহলে 5 7 35 হাতে থাকে 41, 5 7 35 এটা 6 65 7 63 2 3 7 21। তাহলে এবার দেখো এইবারে গুণ করব কি 44 এর সঙ্গে 55.93 গুণ, তাহলে কত হচ্ছে 3 4 12 4 36 38, 3 4 12 4 36 37 4 5 20 23 4 5 20 22, তাহলে গুণ হয়ে গেছে 223। তাহলে 22 372, 22 372, তাহলে 2 9 10 5 6 4 এটা বরাবর পয়েন্ট পড়ে দুটো পর পয়েন্ট 2460.92 বর্গ সেমি। জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু নয়। মোট ক্ষেত্রফলের সঙ্গে দুটি বৃত্তাকার ক্ষেত্রফল বাদ দিলে এটা হবে। এই ক্যালকুলেশনটা তোমাকে মন দিয়ে করতে হবে। লাস্ট অঙ্কের ভিডিওর দেখো 14 নম্বর, লাস্ট অঙ্ক 14 নম্বর, ভালো করে বুঝে নাও। 12 দাগের অঙ্কটা ক্যালকুলেশনে ভুল ছিল বলে আমি অফলাইনে থেকে
অঙ্কটা করে তোমাদের সামনে হাজির করেছি, পুরো তোমরা কালেকশন করে নেবে। 14 দাগের অঙ্কটা দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলকের গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়েকটি নিরেট গোলক তৈরি করা যাবে। খুব ইজি ব্যাপার। নিরেট গোলক আছে, তার ব্যাসার্ধ কত, তার নিরেট গোলকের আয়তন, তা লিখবো নিরেট গোলকের আয়তন, আয়তন কত 4/3 পাই। আর কিউ কত, আর কিউ হচ্ছে আর হচ্ছে তোমার 8, তার মানে হচ্ছে 8 কিউ ঘন সেমি। এখন ক্যালকুলেশন করব না, পরে কাজে লাগবে। এখান থেকে গোলকগুলো 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কয়টি গোলক, অনেকগুলো গোলক তৈরি করা আছে। তাহলে এখান থেকে ভেঙে গেছে, তাহলে একটি গোলকের আয়তন কত, 4/3 পাই। 1 সেমি দৈর্ঘ্য বলেছে, কিছু 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলেছে, তাহলে 1 কিউ ঘন সেমি। তাহলে একটি গোলকের আয়তন যদি এত সেমি হয়, এত ঘন সেমি গোলকের জন্য কটা গোলক লাগবে, তাহলে লিখবো 4/3 পাই 1 কিউব ঘন সেমি এর জন্য একটি গোলক, আর 4/3 পাই 8 কিউ ঘন সেমি এর জন্য কটা গোলক, তাহলে লিখে দেবো 4/3 পাই 8 কিউ ডিভাইডেড বাই 4/3 পাই 1 কিউ। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, 1 কিউ মানে 1, তার মানে 8 কিউ। তাহলে 28 64 8 4 32 6 আছে 512, তাহলে 512টি বোঝানো গেল। মোস্ট ইজি অঙ্ক। আজ এই পর্যন্ত অঙ্কটা এই ভিডিও শেষ করলাম। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে প্রয়োজনীয় মন্তব্য করবে। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।